অধ্যায় 479 অবর্ণনীয় এক হাসি। বৃদ্ধ বাটলার ফাঙ্কেল প্রান্তরের একটি অনুর্বর মাঠ দিয়ে পালিয়ে যাচ্ছিল। তার টুপিটা হারিয়ে গিয়েছিল। তার পরিপাটি করে আঁচড়ানো ধূসর চুলগুলো এলোমেলোভাবে ঝুলেছিল, আর তার পোশাকের বাইরের অংশ কাদামাখা ছিল। হাঁপাতে হাঁপাতে সে পেছনের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থামল। আশপাশে কেউ নেই বুঝতে পেরে সে কিছুটা স্বস্তি বোধ করল। তবে সে যখন তার মাথা ঘোরাল এবং দিক পরিবর্তন করতে গেল, তখন সে দেখতে পেল যে তার সামনে একটি মূর্তি আবির্ভূত হয়েছে। মূর্তিটি একটি হুডযুক্ত ক্লাসিক্যাল পোশাক পরা ছিল। তার মুখটি ছিল নিস্তেজ এবং অভিব্যক্তিহীন, আর তার কালো চোখগুলো ছায়ায় লুকানো ছিল। ফাঙ্কেলের চোখের মণি ছোট হয়ে গেল। সে তার মুখ খুলল এবং প্রাচীন হার্মিস ভাষায় একটি শব্দ বলার চেষ্টা করল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে তার নাক অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তার কণ্ঠস্বরও গায়েব হয়ে গেল। হঠাৎ করেই তার চেহারায় হতাশার ছাপ ফুটে উঠল। তারপর শূন্যতায় থাকা একটি দাগের মতো তার পুরো শরীরটা যেন একটি কাপড় দিয়ে মুছে ফেলা হল, আর তার কোনো চিহ্নই অবশিষ্ট রইল না। হ্যাঁচো হ্যাঁচো, খক খক। মিস্টার এ এর আসন্ন মারাত্মক আক্রমণের মুখে ক্লাইন মোরেত্তি একটি রোগে আক্রান্ত হল। তার মাথা ব্যথা এবং জ্বরের কারণে ফ্লেম কন্ট্রোলিং বা ফ্লেমিং জাম্প ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল। সেই মুহূর্তে সে এমনকি এয়ার বুলেটও তৈরি করতে পারছিল না। অজানার ভয় তার মনকে গ্রাস করে নিল। বিপদের জন্য ক্লাউনের ইনটিউশন দেখতে পেল যে সে সবচেয়ে ছোট আলোর কণায় বিভক্ত হয়ে যাচ্ছে, যা হয়তো তার পুনরুজ্জীবিত হওয়ার যে কোনো সুযোগ কেড়ে নেবে। এক মুহূর্তের মধ্যে ক্লাইন তার পকেটে হাত ঢোকাল এবং একটি বস্তু ধরল। আগে থেকে ভাবতে পারা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্য এটাই ছিল তার উত্তর। হঠাৎ করে সে যে ধরনের পরিস্থিতিতেই পড়ুক না কেন, একজন ম্যাজিশিয়ানকে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রস্তুত থাকতে হয়, যাতে সে যুদ্ধের মাঝখানে আতঙ্কিত না হয়ে পড়ে। ক্লাইন আজিকের তামার বাঁশিটা বের করল। সেটি তার মুখে তুলল এবং হাঁচি আর কাশির মধ্যেই জোরে ফু দিল। বিনা কোনো নড়াচড়ায় সে তার স্পিরিট ভিশনের মাধ্যমে দেখতে পেল সাদা হাড়ের একটি গিজার বেরিয়ে আসছে। তারা দ্রুত একটি বিশাল বোন মেসেঞ্জারের রূপ ধারণ করল, যার চোখের গর্তে কালো শিখা জ্বলছিল। আর সেই মুহূর্তে মিস্টার এ এর সামনের বইয়ের পাতাগুলো উল্টানো বন্ধ হয়ে গেল, আর দূরের কণ্ঠস্বরটি হঠাৎ করে থেমে গেল। একটি ধোঁয়াটে সবুজ উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল, আর প্রায় 4 মিটার লম্বা বোন মেসেঞ্জার ফেটে গেল এবং টুকরো টুকরো হয়ে অসংখ্য বিশুদ্ধ আলোর কণায় পরিণত হল। এর পেছনে ক্লাইনকে যে শক্তিটা গোলকধাঁধায় ফেলেছিল, সেটাই প্রথমে ভেঙে পড়ল। কালো ডাবল ব্রেস্টেড ফ্রক কোট পরা মূর্তিটি তখন আবৃত হয়ে হলুদ বালির তৈরি একটি মূর্তিতে পরিণত হল, যা বাতাসে উড়ে গেল। যাই হোক, ছড়িয়ে ছিটিয়ে থাকা বালিগুলো ছিল সাদা দাগের মতো, যেন সেগুলো কাগজের টুকরো যা তার চরম সীমাতে ছিঁড়ে ফেলা হয়েছে। ক্লাইনের মূর্তিটি অন্য প্রান্তে উপস্থিত হল। সে হাঁটু গেড়ে বসে অনিয়ন্ত্রিতভাবে কাশছিল। বোন মেসেঞ্জার যদি তার জন্য আঘাতটি না ঠেকাত, তবে সে তার অসুস্থতা দমন করতে এবং পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহার করতে পারত না। আর এই অগ্নিপরীক্ষার পর তার অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছাল যে সে প্রায় সব ধরনের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলল। সেই মুহূর্তে মিস্টার এ, যে কিনা তার মারাত্মক আঘাতে ব্যর্থ হয়েছিল, সে হঠাৎ করে ক্লাইনের চেয়েও বেশি হিংস্রভাবে কাশতে লাগল। সে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তার মুখের কোণে রক্ত ফেনিয়ে উঠছিল। খক খক খক। সে একগাদা খণ্ডিত অঙ্গ আর কিলবিল করা মাংস কাশতে কাশতে বের করে ফেলল। তারপর সে অনেক কষ্টে তার মুখ খুলল এবং সেগুলোকে চেটে আবার তার মুখে ঢুকিয়ে জোর করে গিলে ফেলার চেষ্টা করল। কি হচ্ছে? ক্লাইন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, কিন্তু এটা তাকে কাশি আটকাতে, তার ডান হাত তুলতে এবং মিস্টার এ এর মাথায় রিভলভার তাক করতে বাধা দিতে পারল না। এই মুহূর্তে সে অস্পষ্টভাবে কিছু একটা বুঝতে পারল। যদিও মিস্টার এ এর আঘাতগুলো তার রক্তমাংসের জাদু দিয়ে চিকিৎসা করা যেতে পারে, তবে তার মন এবং আধ্যাত্মিকতার ওপর প্রভাব এবং প্রতিক্রিয়া এই পদ্ধতির মাধ্যমে বাতিল করা যায় না। মিস্টার এ এর উচিত ছিল অন্য কোনো বিয়ন্ডার ক্ষমতায় পরিবর্তন করা, যাতে তার স্পিরিট বডির ক্ষতি ধীরে ধীরে নিরাময় করা যায়। কিন্তু সে ঘৃণার বশবর্তী ছিল। সে জোর করে তার আঘাতগুলোকে দমন করেছিল এবং ক্লাইনকে তাড়া করেছিল। এভাবে তার শরীরের সহ্য ক্ষমতার চেয়েও বেশি বিয়ন্ডার ক্ষমতা ক্রমাগত ব্যবহার করার পর তার অবস্থা আরও খারাপ হল, আর সুপ্ত সমস্যাগুলো জ্বলে উঠল। গুড়ুম গুড়ুম গুড়ুম। ক্লাইন রিভলভারের সবকটা গুলি ছুঁড়ল। ব্রোঞ্জ, ফ্যাকাশে সোনালি এবং রূপালী আলোর রশ্মি দ্রুত তাদের দুজনের মাঝখানের অল্প দূরত্ব অতিক্রম করল। দুর্ভাগ্যবশত সে এই প্রক্রিয়ার সময় তার হাঁচি এবং কাশি নিয়ন্ত্রণ করতে পারছিল না। সবগুলো গুলি মিস্টার এ এর গায়ে লাগল না। মাত্র দুটো গুলি মিস্টার এ এর গায়ে লাগল, যার মধ্যে একটি তার কপাল ফুটো করে এবং অন্যটি তার শরীরে ঢুকে গেল। সস। একটি সসস শব্দ বেজে উঠল, কিন্তু মিস্টার এ এর মাথাটি মনে হচ্ছিল হাড়বিহীন। এটা ছিল কেবল পচা মাংসের স্তূপের সংমিশ্রণ।
যার কারণে ফ্যাকাশে সোনালি রঙের বুলেটটি তার শরীরের গভীরে ডুবে গেল। এটি দ্রুত থেমে গেল এবং কোনো মারাত্মক ক্ষতি করতে ব্যর্থ হল। এটা শুধু রোদের মতো সোনালি দীপ্তি ছড়াল। মিস্টার এ তার ঘাড় তুলল, আর তার মাথার গর্তের চারপাশের মাংস বন্যভাবে কিলবিল করতে লাগল। সে মারা যায়নি, এমনকি গুরুতর আহতও হয়নি। সে একসময় এক নাছোড়বান্দা, রোজ বিশপ ছিল। এটা দেখে ক্লাইন মনস্থির করল। সে ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করল, আর আক্রমণ করার কোনো চেষ্টাই করল না। আর মিস্টারে হাঁপাচ্ছিল। যখন সে আবার তার মাথা নিচু করল, তখন সে কাশতে কাশতে বের হওয়া খণ্ডিত মাংস এবং অঙ্গের টুকরোগুলো চেটে নিল। হাঁসফাঁস আর কাশির মাঝেই ক্লাইন এলোমেলো দিকে দৌড়াতে লাগল, মাঝে মাঝে গড়িয়েও পড়ছিল। অবশেষে সে 50 মিটারেরও বেশি দূরে একটি পাহাড়ের ধারে পালিয়ে গেল। পাহাড়ের নিচে কিছুটা ঘোলাটে টাস্ক নদী অবিরাম প্রবাহিত হচ্ছিল। এটি প্রশস্ত কিন্তু শান্ত ছিল। ক্লাইন আর দ্বিধা করল না এবং তার পায়ে শক্তি জুগিয়ে লাফ দিল। সে নিচে পড়ে গেল আর ফ্রি ফলের ওজনহীনতা অনুভব করতে লাগল। সেই বাতাসে তার ভঙ্গি মানিয়ে নেওয়ার চেষ্টা করার সাথে সাথে তার শরীর বাতাস চিরে ফেলল, আর সে একটি আদর্শ ডাইভিং গতিতে রূপান্তরিত হল। খক হ্যাচ্চো তার অসুস্থতা মাঝপথেই তার 3.5টি ডিগবাজি থামিয়ে দিল, আর তার শরীর এবং হাতের তালুর অবস্থান সঠিক ভঙ্গিতে হতে পারল না। ছলাৎ করে শব্দ করে সে জলের পৃষ্ঠে আঘাত করল, আর সে সাদা কাগজের একটি পাতলা টুকরোতে পরিণত হল। কাগজের মূর্তিটি দ্রুত ভিজে গেল। সে অর্ধেক ডুবেছিল এবং অর্ধেক ভেসেছিল। খুব বেশি দূরে নয় এমন নদীর তলদেশে ক্লাইনের মূর্তি গঠিত হল এবং সে সামান্য কাঁপতে লাগল। তার পোশাকগুলো আগে থেকেই ভিজে গিয়েছিল, সাথে তার ওয়ালেটে থাকা বাকি কাগজ এবং বিলগুলো। মিস্টার এর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার পর অসুস্থতা কমে এসেছে। ক্লাইন এক ধরনের দীর্ঘস্থায়ী ভয় নিয়ে ভাবল, যদি শেষ মুহূর্তে তার কাশি আর হাঁচি না কমত, তবে তার কাছে পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহার করার মতো সময়ও থাকত না, আর তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতো এবং সাথে সাথেই সে মারা যেত। অবশ্য সে যদি এমনভাবে মারা যেত, তবে তার মনে হতো যে তার পুনরুত্থিত হওয়ার সুযোগ আছে। নিজেকে ভাসিয়ে রাখার জন্য তার পা ছুঁড়তে ছুঁড়তে ক্লাইন তার মুখে একটি অদৃশ্য ফাঁপানল তৈরি করল, যা পানির ভেতর থেকে ওপরে উঠে তাকে বিশুদ্ধ বাতাস সরবরাহ করছিল। এটি ছিল একজন ম্যাজিশিয়ানের আন্ডার ওয়াটার ব্রিদিং পারফরম্যান্স। ক্লাইন তার মুখ দিয়ে বাতাস টানল এবং তার নাক দিয়ে বাতাস ছাড়ল, যাতে তার নিঃশ্বাসের মাধ্যমে নির্গত ঘোলাটে গ্যাস সরাসরি জলে প্রবেশ করে পাইপটিকে দূষিত না করে। একই সাথে সে চুপিসারে তীরে পৌঁছানোর চেষ্টা করল। আশা করছি মিস্টার এর পরবর্তী তাড়া থেকে বাঁচতে পারব। দুর্ভাগ্যবশত এটা কোনো শহর নয়। ফেসলেসের ক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করা যাবে না। অন্যথায় আমি একবার বিচ্ছিন্ন হয়ে গেলে মিস্টার নিশ্চিতভাবে আমাকে খুঁজে পেত না। সাঁতার কাটতে কাটতে ক্লাইন সহজাতভাবেই এই কথাটি ভাবল। এর ফলে সে একটি সমস্যা নিয়ে ভাবতে শুরু করল, আর সেটা ছিল বাতাস নিয়ন্ত্রণের বিয়ন্ডার ক্ষমতা, যা মিস্টার এর কাছে আগে থেকেই ছিল। সাধারণভাবে বলতে গেলে এটি লর্ড অব দ্য স্টর্মসের পাথওয়ের অন্তর্গত। এই পাথওয়ের জন্য বাতাসের পাশাপাশি জলও রয়েছে, যার মানে হল এগুলো পানির নিচে চলাফেরার জন্য বিশেষভাবে কার্যকর। পানির নিচে চলাফেরা। শেফার্ড সত্যিই সবদিকে পারদর্শী এবং ভয়ঙ্কর। চিন্তাটা তার মনে আসতেই ক্লাইনের হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। সে আর নিজেকে না লুকিয়ে হঠাৎ করে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে লাগল। জলের ভেতর থেকে বেরিয়ে এসে তীরের কাছে পৌঁছাতেই সে মিস্টার এর শয়তানের মতো সুন্দর মুখটি দেখতে পেল, যা মাছের আঁশ আর হাঁ করা কানকো দিয়ে ঢাকা ছিল। মিস্টার তার উজ্জ্বল লাল পোশাকে জলের পৃষ্ঠে ভেসেছিল। তার মুখের কোণগুলো বাঁকানো ছিল। তার চোখ দুটো সত্যিকারের ঘৃণায় পূর্ণ ছিল। লড়াই। আমাকে কেবল লড়তেই হবে। চার্চের সাহায্য না আসা পর্যন্ত, বা মিস্টার আজিক তার বিপদ থেকে পালাতে না পারা পর্যন্ত আমি টিকে থাকার চেষ্টা করব। বিনা দ্বিধায় ক্লাইন তার ডান হাত তুলল। সে তার অসুস্থতা থেকে মুক্তি পেয়ে আঙুল বাজানোর জন্য প্রস্তুত হল। এই মুহূর্তে তারা দুজনেই একসাথে আকাশের দিকে তাকাল, যেন এটি একটি সহজাত প্রতিক্রিয়া। দ্রুত একটি সুন্দর মেয়েলি অবয়ব ফুটে উঠল। মূর্তিটি একটি হুডযুক্ত এবং একটি গাঢ় রঙের পোশাকে ছিল। তার চোখ মিস্টার এর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর ক্লাইন দেখতে পেল যে মিস্টার দ্রুত মুছে যাচ্ছে, যেন সে পেন্সিলের একটি আঁকা ছবিতে পরিণত হয়েছে, আর তাকে একটি ইরেজার দিয়ে দ্রুত মুছে ফেলা হচ্ছে। তার মনে খোদাই করা শূন্যতা এবং উন্মাদনার মাঝে তার ক্ষোভ আর হতাশার চেহারা ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না, যা সেখানে উপস্থিত একমাত্র দর্শক ছিল। এটা কি ধরনের লেভেল? এটা কি ধরনের শক্তি? ক্লাইন যখন এই বিষয়ে ভাবছিল, তখন সে দেখতে পেল যে মূর্তিটি তার দিকে তাকানোর জন্য ঘুরেছে। এটি একটি সুন্দর মুখ ছিল, কিন্তু এতে বিন্দুমাত্র অভিব্যক্তি ছিল না। তার কালো চোখ দুটো গভীর এবং অন্ধকার ছিল, আধ্যাত্মিকতা বর্জিত। ঠিক তখনই ক্লাইনের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। সে ভাবছিল যে সে হয়তো কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যাবে। সে পুনরুজ্জীবিত হতে পারবে কিনা সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।
এমন সময় মেয়েটির মুখের কোণগুলো ধীরে ধীরে হাসিতে পরিণত হল। একটি হাসি! ক্লাইন হতবাক হয়ে গেল। সে ভাবছিল যে সে স্বপ্ন দেখছে কিনা। তার সঙ্গীত ফিরে পাওয়ার আগেই মূর্তিটি সাথে সাথে ম্লান হয়ে গেল এবং সে যেখান থেকে এসেছিল সেখান থেকেই অদৃশ্য হয়ে গেল। তার চারপাশে জল ছিটানোর শব্দ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। অবাক হয়ে ক্লাইন তীরে সাঁতার কেটে জল থেকে উঠে এল। চারপাশে তাকিয়ে সে দেখতে পেল যে এই জায়গাটি অস্বাভাবিকভাবে প্রত্যন্ত। সেখানে কোনো রাস্তা বা জীবিত মানুষ ছিল না। কেবল কিছুটা ঘোলাটে নদীর জল অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছিল। এটা এভাবেই শেষ হয়ে গেল? মিস্টারে এভাবেই মারা গেল। একটু আগের ওই ভদ্রমহিলা কে ছিল? সে এতটাই শক্তিশালী ছিল যে মিস্টার এ চিৎকার করার সময়টুকুও পেল না। আর সে আমাকে দেখে হাসল। হয়তো সে কোনো দেবী? যাই হোক, পোপের স্তরের ব্যক্তিত্ব ছাড়া 3টি চার্চের ফেরেশতারা কিভাবে মাটিতে হাঁটতে পারে? তাছাড়া চার্চ অফ এভারনাইটের পোপের স্তরের একটি ব্যক্তিত্ব স্পষ্টতই ব্যাকল্যান্ডে থাকবে না। ক্লাইন বিশ্বাস করতে পারছিল না যে সে বিপদমুক্ত। এক মুহূর্ত ভাবার পর সে অবশেষে বাস্তবতার অনুভূতি পেল। তাকে অবশ্যই চার্চের পাঠানো কোনো শক্তিশালী ব্যক্তিত্ব হতে হবে। সে সময় মতো এসে আমাকে সফলভাবে বাঁচিয়েছে। আমি যদি মিস জাস্টিসকে আগে থেকে না জানাতাম, তবে তারা হয়তো এমন সময় মতো ব্যবস্থা নিত না। মিস্টার এর হাতে আমার মারা যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, আর পুনরুত্থিত হওয়ার সম্ভাবনাটাও একটা প্রশ্নের সম্মুখীন হতো। হ্যাঁ, এই মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, টিকে থাকাটাও আমার সাথে সম্পর্কিত। মোটেও খারাপ না। স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন বেরিয়ে আসার উপায় খুঁজতে শুরু করল। নির্বাসন। সোনালি মুখোশ পরা লোক আজিককে লক্ষ্য করে ইঙ্গিত করল এবং তাকে শূন্যতায় ছুঁড়ে ফেলল, এমন একটা জায়গা যা কেউ জানত না। তারপর সে ঘুরে দাঁড়িয়ে ইনসে জ্যাংউইলের মুখোমুখি হল, যে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়েছিল। সময় নেই, আমরা এত তাড়াতাড়ি তাকে শেষ করতে পারব না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকাটি লুকিয়ে ফেলতে হবে। তুমি কি চাও চার্চ আমাদের গোপনীয়তা আবিষ্কার করুক? সোনালি মুখোশ পরা লোক রাগে গর্জে উঠল। ইনসে জ্যাংউইল তার সন্দেহ দূরে সরিয়ে রেখে মাথা নাড়ল। সে সিল করা প্রত্নবস্তু 008-এর দিকে ঘুরল, যেটা লেখা বন্ধ করে দিয়েছিল, আর সে ওটা ধরে ফেলল। তার মূর্তিটি কিছুটা নড়বড়ে ছিল, আর তার পায়ের কাছে প্যান্ট স্তূপাকার করা ছিল, যা লড়াইয়ের মাঝখানে প্রায় ছিঁড়ে গিয়েছিল। রেড রোজ ম্যানরের ভেতরে যুবরাজ অ্যাডেসাক অগাস্টাস পুরো দৈর্ঘ্যের জানালার পাশে বসেছিল। তার চোখে অস্বাভাবিক শূন্য দৃষ্টি ছিল। মহামান্য, অনুগ্রহ করে তাড়াতাড়ি করুন। তার পাশে একটি কণ্ঠস্বর বেজে উঠল। অ্যাডেসাক অগাস্টাসের চোখ দুটো উজ্জীবিত হয়ে উঠল। সে শ্বাস নিল, টেবিল থেকে রিভলভারটি তুলে নিল এবং সেটি তার রগে ঠেকাল। এর ভেতরে এমন একটি বুলেট ছিল যা স্পিরিট বডিগুলোকে ধ্বংস করে দেয়। সে তার মাথা ঘোরাল এবং গল্ফ কোর্স আর ঘোরাঘুরি করা ঘোড়াদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাল। গুরুম! সে ট্রিগার টানল।